ভারতের অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ নয়াপল্টন থেকে যাত্রা। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। মুক্তিযুদ্ধ বাঙালির রাজনৈতিক ঐক্যের বড় উদাহরণ। স্বাধীন ভূখণ্ড পেলেও ধরা দেয়নি সাম্য, বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ২৪-এর গণ অভ্যুত্থান, মত বিশ্লেষকের। ১৬ বছরে পাবনায় এক পরিবারের দখলে ৬০ বিঘা জমি, জড়িত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস। অস্ত্রের মুখে বেদখল করে বানায় বাগানবাড়ি, অভিযোগ ভুক্তভোগীদের। এনসি খোলায় বিধিনিষেধের শিথিলতায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে কাঁচামাল আমদানি রপ্তানি। কার্গোপণ্য হ্যান্ডলিং ছুঁয়েছে ১২ কোটি মেট্রিক টন, কন্টেনারেও রেকর্ডের পথে। এবং উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, দুর্ভোগে হতদরিদ্ররা। ২-১ দিনের মধ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলত দিয়া নৌ রুটে ফেরি চলাচল। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতের বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং গণমাধ্যমে নানা অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। নয়াপল্টন, ফকিরারপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরফা, ভুলতা হয়ে ভৈরবে পৌঁছাবে লং মার্চটি। এরপর ভৈরবে পথসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা দেবে। এর আগে ভোর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা ১৬ বছর তাকে সমর্থন দিলে। সম্প্রতি ভারতে বাংলাদেশ মিশনে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা ও নয়াদিল্লি। বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক আচরণ বাড়তে থাকার বিষয়ে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, ওয়াশিংটন সব পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা দেখতে চায়। এছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া সফরে গেলেও বাংলাদেশ এবং পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলেন, ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন। And you have seen Secretary Blinken meet with the acting Prime Minister of Bangladesh in recent months, and you have seen him meet with senior Pakistani officials. Is very much a priority for this administration. Look, we want to see all parties resolve their disagreements peacefully. জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে প্রসিকিউশন টিমের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছে তদন্ত সংস্থা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান, তিনি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং যেখানে মানবতা বিরোধী অপরাধ হয় সেসব বিষয়গুলো নিয়েও তিনি অনেক জানাশোনা আছেন। সেই টবি ক্যাডম্যানই কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হয়েছেন এবং তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিজিট করছেন, পরিদর্শন করেছেন এবং আজকে সকালেই আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম রয়েছে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, এমনটি কিন্তু আমরা জানিয়েছি। এই যে টবি ক্যাডম্যান, তিনি এর আগে যখন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলার জামায়াতের নেতাদের বিচার চলছিল, তিনি জামায়াত নেতাদের পক্ষে ডিফেন্স লয়ার হিসাবে, পরামর্শক হিসাবে কাজ করেছেন এবং তিনি জামায়াত নেতাদের পক্ষে মামলা পরিচালনা করার জন্য ঢাকায় আসতে চেয়েছিলেন, কিন্তু সে সময় আওয়ামী লীগের সরকার তাকে অনুমতি দেয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন যে টবি ক্যাডম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ পরিদর্শন শেষে বের হচ্ছেন এবং তিনি এখন গণমাধ্যমের মুখোমুখি হবেন। আপনারা সেই দৃশ্যটি দেখছেন এবং টবি ক্যাডম্যানকে নানাভাবেই
বিশেষায়িত করা যায় এবং তিনি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক অভিজ্ঞ একজন আইনজীবী, একই সঙ্গে এক্সট্রাডিশন বিষয়েও তিনি এক্সপার্ট। তিনি কথা বলবেন গণমাধ্যমের সামনে এবং আমরা একটু তার বক্তব্যটি একটু শুনতে চাই যে তিনি আসলে এই যে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হলেন। একটু শুরু করেন, একটু অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা বলছেন, চিফ প্রসিকিউটর। আমরা তার বক্তব্যটা একটু শুনেই আমরা টপিক অ্যাডমিনের বক্তব্য শুনবো। আচ্ছা, আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন এজেন্সি, চিফ প্রসিকিউটরের অফিস, সেখানে এই চিফ প্রসিকিউটরকে এবং তার প্রসিকিউশন এজেন্সিকে সাপোর্ট করার জন্য, অ্যাডভাইস করার জন্যে এবং আমাদের এই বিচার প্রক্রিয়া যাতে করে আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, এইখানে যাতে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ না পান, সেই কারণে আমরা এইখানে চিফ প্রসিকিউটরকে অ্যাডভাইস করার জন্য একজন ফরেন কনসালটেন্ট আমরা অ্যাপয়েন্ট করেছি চুক্তির মাধ্যমে, যিনি আমাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার ব্যাপারে, প্রসিকিউট করার ব্যাপারে যিনি আমাদেরকে সাহায্য করবেন। সেই কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ, যিনি ফর্মার ইউগোস্লাভিয়ার ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি এইসব ব্যাপারে মামলা করার অভিজ্ঞতা সম্পন্ন, যিনি বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার তার অভিজ্ঞতা আছে বিশ্বব্যাপী। সে কারণে মিস্টার টবি ক্যাডম্যানকে আমাদের এই প্রসিকিউশন এজেন্সির অ্যাডভাইজার হিসেবে আমরা অ্যাপয়েন্ট করেছি। তিনি বাংলাদেশে এসেছেন, আমাদের সাথে মিটিং করছেন বিভিন্ন বিষয়ে, পলিসি নির্ধারণের ব্যাপারে, স্ট্র্যাটেজি নির্ধারণের ব্যাপারে, তদন্তের ব্যাপারে, সব ব্যাপারে আমাদের যা কিছু করা উচিত সেই ব্যাপারে তার সাথে আমরা পরামর্শ করছি, আলোচনা করছি এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে, আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্ট রুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। টবি ক্যাডম্যান আমাদের পক্ষে আছেন, তিনি আমাদের অ্যাডভাইস করছেন। আজকে তিনি এসে আমাদের সাথে ফর্মাল মিটিং করেছেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে মিডিয়ার সামনে তিনি কথা বলতে চান, সে কারণে আজকে আমরা তাকে নিয়ে এসেছি, তিনি এখন আপনাদের সামনে কথা বলবেন। ইটস এ ট্রান, টবি। Thank you very much. So, first of all, just let me say it's a privilege and an honour to be assisting the Chief Prosecutor and his team. I have been appointed by the Law Ministry to serve as a special advisor to the prosecution section based on my previous experience in dealing with these matters in a number of different jurisdictions. This is my second visit. I was here a couple of months ago to meet with the Chief Advisor, with the Law Advisor of the Attorney General, and at that time the newly appointed Chief Prosecutor, to advise on some of the areas that I think needed to be addressed. Certainly from my previous experience of the ICT under the previous government was obviously not a good experience, and there were a great deal of criticisms as to how the process was politically manipulated. What was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. For that reason, the ICT Act has gone through some amendments with a view to ensuring that international standards are maintained, the highest standards are maintained, and that any investigation, prosecution and trial will be transparent in accordance with the law and conducted by independent and impartial professionals. Having had meetings the last 2 days, I believe that there are still amendments that need to be made. I think great steps have been taken already. A lot of work needs to be done. I've had the opportunity to discuss with the investigators and the prosecutors this morning. I'm hugely impressed with the work that they've done. The work has been done to a very high professional standard, but what I would say is that the people of Bangladesh and the media in particular, you have to be patient and you have to allow the prosecutors and investigators to do their job properly.
These are very complex cases. These are very important cases. It is essential that they are done properly, and it is essential that those that are standing with me today are allowed to do their work without external interference. That being said, this process is going to require the full assistance and support of the international community. I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies, and with the EU, and there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টডি ক্যাডম্যান তিনি ব্রিফ করছিলেন এবং তার আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ব্রিফ করেছিলেন এবং তার আগে আমাদের সহকর্মী আফজাল হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন সে বিষয়ে বিস্তারিত। আমরা সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার পরের খবর, ধারাবাহিক বঞ্চনা আর বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ৭১ এ ভূখণ্ডে সংগঠিত হয়েছিল এক জনযুদ্ধ। বিশ্লেষকরা মনে করেন মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সব মানুষের সম্মিলিত প্রয়াস আর রাজনৈতিক ঐক্যের বড় উদাহরণ, আর সে কারণেই তখনকার বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তানের শাসন ক্ষমতা এমন একটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেল যারা পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি দেওয়া, ন্যায্য চাওয়া পাওয়া, সেটার প্রতি তারা কর্ণপাত করে নাই। ৪৭-এর পর থেকে কখনোই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে স্থিতিশীল হয় নাই, কারণ ওই গোষ্ঠীটার নিয়ন্ত্রণটা সবসময় ছিল। পূর্ব পাকিস্তানকে একটা উপনিবেশের মতো তারা ধরে নিয়েছিল, এখান থেকে সম্পদ যাবে কিন্তু সম্পদ আর আসবে না। তাদের ফরেন কারেন্সিটা আমরা ইনকাম করতাম আমাদের পাটের মাধ্যমে, আমাদের চায়ের মাধ্যমে এবং অন্যান্যভাবে, কিন্তু তারা সেটা সিংহভাগ নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। যেখানে আমার গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি নাই সেখানে তো আমি থাকতে পারি না, এবং সেখান থেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধের সূচনা। এবং পাকিস্তানিরা ২৫শে মার্চের কালো রাতে সামরিক হামলা শুরু করে, ফলে শত সহস্র লোক নিহত হয় এবং মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। কিছু সংখ্যক যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী ছাড়া বাকি সকলেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সমাজের কোনো অংশ বাদ ছিল না, যে জন্য এটাকে জনযুদ্ধ বলা হয়। রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন ৭১ কিভাবে হয়ে উঠেছিল গণমানুষের যুদ্ধ। যুদ্ধ করে আমরা যখন জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতাম, গ্রামে গঞ্জে, আমাদেরকে মুক্তিযোদ্ধা পেলে আমাদেরকে আদর আপ্যায়ন করত। অনেক জায়গায় এরকম হয়েছে যে আমাদেরকে খাইয়েছে বলে রাজাকাররা খবর দিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি এসে তাদেরকে মেরেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তাদের বাড়ি। সারা বাংলাদেশের মানুষ তখন যোদ্ধা হয়ে গিয়েছিল, তারা চেয়েছিল যে আমরা পাকিস্তানে থাকবো না। পাবনায় ১৬ বছরে জমি দখল হয়েছে প্রায় ৭ বিঘা। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অস্ত্রের মুখে অন্যের জমি দখল করে তারা নির্মাণ করেছেন বিশাল বাগান বাড়ি। ভয়ে এতদিন মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এবার নিজেদের জমি ফিরে পেতে চান ভুক্তভোগীরা। সবুজ মোল্লার রিপোর্ট। পাবনা সদরের হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের বাসিন্দা সোরাপ আলী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার ২.৫ বিঘা জমি অস্ত্রের মুখে দখল করে নেয় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। আমাকে হুমকি দেয় কি যে এই ভূত হেঁটে না গেলি তোকে আমি গুলি করে মারি দেবো আর তোখানে ঝরে ফেলা দেবো, এইরকম করে হুমকি টুমকিতে আমাকে ভূত থেকে খেদা দিলে আমার যে ছেলেটা ছিল সে ছেলেটা ওই ভূত সুখে মারাই গেছে। শুধু সোরাপ আলী নয়, অভিযোগ উঠেছে একইভাবে ওই এলাকায় প্রায় ৬০ বিঘা জমি জোর করে দখল করে নেয় দোলন ও হেলাল। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ের মুখে মুখ খুলতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর এবার নিজেদের জমি ফেরত পেতে চান ভুক্তভোগীরা। ২.৫ বিঘি ভুঁই হেলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র দেখাতো, অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকের ধরছি, কেউ পাত্তা দেয়নি। ওনার বাসা উপরে, ওই কারণে জমি পর আমরা আসতে পারতাম না। আমার জমি থেকে আমি আজ প্রতি বছরে ১০,০০০ করে ১৫,০০০ করে ভাড়া পেতাম,
সেই টাকা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দোলনের স্ত্রী। আর জমি দখল, হত্যা সহ আরো ঘটনার অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই অভিযোগটা মিথ্যা, আমাদের কাছে দলিল, খাজনা খারিজ সবকিছু আছে আপডেট করা। আমরা তাকে খুঁজতেছি, সেই জন্য আমি আসামি, আমরা পেলে তাকে গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করব। সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় আনিসুজ্জামান দোলন। আর দোলনের ভাই হেলালকে অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ে রেকর্ড করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার হ্যান্ডেলিং 32 লাখ ছাড়াচ্ছে, আর কার্গো পণ্য হ্যান্ডেলিং হচ্ছে 12 কোটি মেট্রিক টনের বেশি। স্বাগত টিভির ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত। আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড করার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজ জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি আসতেছে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি, বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেইনার চলাচল বেড়েছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। বছরের শেষ সময়ে এসে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি, তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ঘন কুয়াশার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে পাটুরিয়া দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 12:30টার দিকে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পাওয়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে 4টি ফেরি, এতে 3টি ঘাটে আটকা পড়ে প্রায় 700 যান। পরে কুয়াশার তীব্রতা কাটলে বুধবার সকাল 8টার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়। রাজধানীর বেইলি রোডে আন্তর্জাতিক পর্বত দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কষ্ট করে লেখাপড়া করতে হয়, অনেক অনিয়ম আছে, অনেক ভিন্নতা আছে। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই আছে, তো এখানে একটু অনিয়মের পরিমাণ বেশি। কাজে অনিয়মগুলোকে আমরা কিভাবে আনতে পারি, আপনাদেরকে সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে কাজ করার জন্য এবং জেলার চেয়ারম্যান পদে থাকার জন্য, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই সুযোগটা কিভাবে হবে, আপনাদেরকে অনেক আইন কানুনের কথা বলা হবে। আইন কানুন সবই ঠিক আছে, আইন কানুন রাখা হবে, কিন্তু আইন কানুন দিয়ে সবকিছু হয় না। মনের ভেতরে না থাকলে আইন দিয়ে সেটা করা যায় না। মনটাকে আগে আনতে হবে, মনটাকে নিয়ে আসলে সবকিছু সম্ভব। প্রথমে আমরা পড়াশোনার দিকে একটু নজর দেন। আমরাও চেষ্টা করি এখান থেকে রাষ্ট্রীয় দিক থেকে যে পড়াশোনাটা কিভাবে ভালো করা যায়, যাতে করে আপনারা গভীর বনাঞ্চলে আছেন দেখে মানুষের বসত থেকে দূরে আছেন বলে, অন্যান্য মানুষের বসত থেকে দূরে আছেন বলে, বড় শহরের থেকে দূরে আছেন বলে লেখাপড়ায় পিছিয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই। লেখাপড়া ওইখানে থেকেই সর্বোচ্চ স্থান দখল করা যাবে, সেটাই আমাদের কাম্য হোক, সেটাই আমরা করি। আর এটা হলো যে যেহেতু বিচ্ছিন্ন এলাকায় বাস করতে হয়, এমনিতেই আমরা যার মধ্যে অনেক বিচ্ছিন্ন এলাকাতে থাকি, কিন্তু আপনাদের তো একটা প্রাকৃতিক বিচ্ছিন্ন এলাকাতে থাকতে হয়, দূরে দূরে থাকতে হয়, পাহাড়ে এই মাথা থেকে ওই মাথা যেতে হয়।
দুর্গম স্থানে কাজ করতে হয়, এগুলো সব। এর জন্য যেটা দরকার, যেটাতে আমাদের বিশেষভাবে আমাদের নজর দেওয়া দরকার, সেটা প্রযুক্তি। প্রযুক্তির মধ্যে দিয়ে সবকিছু জয় করা যায়, এই দূরত্ব জয় করা যায়, পরস্পরের বোঝাপড়া মধ্যে ফারাক থাকলে সেটা জয় করা যায়। কাজে প্রযুক্তির উপরে আমরা বিশেষভাবে জোর দেব, যাতে করে প্রযুক্তি আর শিক্ষা এই দুটো মিলে আমরা, আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ সবচেয়ে উত্তম জেলা, উত্তম এলাকা বলি, আজ 3 জেলা মিলে উত্তম এলাকা, এই পার্বত্য অঞ্চলটাই সবচেয়ে উত্তম হবে। এটা কারোর পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, সেরকম ছেলেরাও করবে। আপনাদের সন্তানদের দিকে দৃষ্টি দেন, তারা যেন শুধু বাংলাদেশের নাগরিক হবে তা না, তারা বিশ্ব নাগরিক হবে। এইখানে যে এলাকাতে থাকেন সে এলাকায় দুর্গম এলাকা বলে আমরা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবো, সেটার কোনো কারণ নেই। আমরা বিশ্ব নাগরিক। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। ওইখানে বসে আমরা পরিবর্তন করব। আমরা এইখানে সীমাবদ্ধ থেকে যাব, এই মন যেন না থাকে। মনের সীমা রেখাটাকে বাড়িয়ে দেবো, যে সারা বিশ্বে আমরা কৃতিত্ব দেখাবো, আমাদের নৈপুণ্য দেখাবো, আমাদের ঐতিহ্য দেখাবো। সবাই এটা উপভোগ করবে এবং সারা দুনিয়ার মানুষ আমাদের কাছে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। কাজে ওই ভঙ্গিতে আমরা অগ্রসর হতে, মনটাকে ছোট করার কোনো কারণ নেই। আমাদের সামনে বহু সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়ন করি। বেইলি রোডে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি ছিলাম সেখানে। ঘনিয়ে আসছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতার দিনক্ষণ, শুরু হয়ে গেছে ট্রফি ট্যুরও। সূচি অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তানের পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। সাগর পাড়ে চলছে ট্রফি প্রদর্শনী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যাব তার কাছে। রুবেল, বিশ্ব পরিক্রমায় যেটি বলা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আফগানিস্তান হয়ে এখন বাংলাদেশের ট্রফিটি 9 তারিখ আসলেও 10 তারিখ কিন্তু গতকাল আমরা লক্ষ্য করেছি সন্ধ্যা 6:30টার দিকে আইসিসির যে কর্মকর্তা বা বিসিবির কর্মকর্তারা বিমানযোগে কক্সবাজার এসে পৌঁছেছে। সেটি রাখা হয়েছিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে। আজকে সেটি আসলে প্রদর্শনী হবে, যেটি সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত বলা হলো। এখনো পর্যন্ত যে ট্রফি রাখার যেখানে প্রদর্শিত হবে সৈকতের লাবণী পয়েন্টে, আমরা সেই স্থানে রয়েছি। সেই স্থানে আসলে লক্ষ্য করছি যে ট্রফি দেখার জন্য ইতিমধ্যে অনেক যে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা এখানে ভিড় জমিয়েছে এবং পাশাপাশি যে নিরাপত্তার যে দায়িত্ব রয়েছে, নিরাপত্তার দায়িত্বে এখানে র্যাব পুলিশ, ট্যুরিস্ট পুলিশ রয়েছে, সবাই কিন্তু একযোগে এখানে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত ট্রফিটি বালিয়াড়িতে এটি বক্সের মধ্যে রয়েছে। সেটি আরও কিছুক্ষণ পর হয়তো 11টা কিংবা 11টার একটু পরে সেটি প্রদর্শনের জন্য আসলে উন্মুক্ত করা হবে। সেটি আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিসিবির যারা কর্মকর্তা এসেছে তারা সার্বক্ষণিক তদারকি করছে এবং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন যে ব্যানার যেটি ব্যানার লাগানো হচ্ছে এবং পাশাপাশি যেখানে ট্রফিটি রাখা হবে সেই স্টেজটি প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে আসলে অনেকটাই শেষের দিকে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে ট্রফিটি এখানে প্রদর্শনের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে এর আগে আজকে সকালে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে 9:30টার দিকে ট্রফিটি নিয়ে যাওয়া হয়েছিল লাবণী পয়েন্টের একটি সাম্পানের উপর, যে সাগর পাড়ের যেটা বলা হচ্ছে বিসিবি থেকে যে কক্সবাজারের ইতিহাস ঐতিহ্য বলতে গেলে সাম্পান দিয়ে আসলে শুরু হয়। সেই সাম্পানকে দিয়েই আসলে আজকে যে ট্রফিটি যে উন্মোচন বা যেখানে জনসম্মুখে রাখার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে সকাল 9:30টায়। সেখানে দীর্ঘ আধা ঘন্টা পর্যন্ত সেখানে আমরা দেখতে পেয়েছি আইসিসির যে যারা ভিডিও কিংবা ছবি তুলেন তারা সেই ট্রফিটি নিয়ে প্রথমে ফটো সেশন করে। সেখানে আমরা লক্ষ্য করছি অনেক পর্যটক কিংবা স্থানীয় যারা বাসিন্দা ট্রফিটি দেখার জন্য ভিড় জমিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি নিরাপত্তার সাথে কিন্তু লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে, সেজন্য ছবি আসলে তুলতে পারেনি। তবে এখন যেহেতু সবার জন্য উন্মুক্ত করা হবে, সেই ক্ষেত্রে
বলা হচ্ছে যারা এখানে দেখতে বা আসছেন তারা বলছেন যে অনেক যে একটি তারা গর্ববোধ করছে যে আইসিসি ট্রফি কক্সবাজারে প্রদর্শিত হচ্ছে, সেই প্রদর্শনীতে তারা দেখতে পাবেন, সেটা তাদের কাছে অনেক সৌভাগ্যের সেটি বলছেন। তবে বিসিবির কর্মকর্তারা বলছেন যেহেতু আজকে সারাদিন বিকেল 5:30 পর্যন্ত এখানে প্রদর্শিত হবে, সেই প্রদর্শনীর পর সেই ট্রফিটি আবার পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে 2 দিন সেখানে প্রদর্শনীর পর সেটি ফের বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হবে। সেই বিষয়টি আসলে এখন পর্যন্ত জানা গেছে। তবে বিসিবি থেকে এখনো পর্যন্ত যারা কর্মকর্তারা এসেছেন তারা এই বিষয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে যেখানে প্রচারণা হয়নি বা এখানে প্রদর্শিত হবে ব্যানার ফেস্টুনে ছেয়ে যাবে, এই বিষয়গুলো আসলে নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে সব শেষ। কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ, নয়াপল্টন থেকে যাত্রা, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। এবং 16 বছরে পাবনায় এক পরিবারের দখলে 60 বিঘা জমি জড়িত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস, অস্ত্রের মুখে বেদখল করে বানায় বাগান বাড়ি, অভিযোগ ভুক্তভোগীদের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।